আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে তুরস্ক, মন্তব্য এরদোগানের। এরপর থাকছে মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে, মন্তব্য জেলেনস্কির। এদিকে গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের। জানিয়ে দেব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কি বার্তা দিলেন জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছে তুরস্ক, মন্তব্য এরদোগানের। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার প্রচেষ্টা জোরদার করেছে তুরস্ক। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইস্তানবুলের সানকাকটেপে জেলায় এক নির্বাচনী সমাবেশে কথা বলেছেন। খবর ডেইলি সাভার। এরদোগান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর আমরা ইসরায়েলের উপর চাপ বাড়াতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি। নির্বাচনী সমাবেশের বক্তৃতায় তিনি আরো বলেন, ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা ও দখলকৃত ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এবং পূর্ণ জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন যুক্তরাষ্ট্র পুনরুদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। গাজায় শান্তি প্রতিষ্ঠায় নিজেদের সমর্থর মধ্যে তুরস্ক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। সিরিয়া, সোমালিয়া ও কারাবাখের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করার কথা উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ক মর্যাদার সঙ্গে গাজার বিচার মোকাবেলা করারও চেষ্টা করছে। এর আগে গত সোমবার পবিত্র রমজান মাসের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিন এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে, মন্তব্য জেলেনস্কির। কংগ্রেসের বিরোধের কারণে মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে কিছুটা পিছু হটতে হবে। 30 মার্চ শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। খবর রয়টার্সের। ওয়াশিংটন পোস্টকে জেলেনস্কি বলেছেন, মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই, ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই, এমনকি নেই কোনো 155 মিলিমিটার গোলা বারুদ। তিনি বলেছিলেন, এর মানে দাঁড়ায় আমরা পিছু হটব ধাপে ধাপে ছোট ছোট পদক্ষেপে, তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, রণক্ষেত্রে যুদ্ধ অস্ত্রের ঘাটতির মানে হলো আপনাকে অল্প সরঞ্জামে কাজ চালাতে হবে। যদি প্রশ্ন করুন কিভাবে, অবশ্যই তা ফিরিয়ে যাওয়ার মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে সম্মুখভাবে সেনা কমাতে হবে। আর যদি এই লাইনটি ভেঙে যায় তবে রুশ সেনারা বড় শহরে ঢুকে যাবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদকে সামরিক ও আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশের অগ্রাধিকারের কথা উল্লেখ করে কয়েক মাস ধরে এটি ঝুলিয়ে রেখেছেন হাউস স্পিকার মাইক জনসন। গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের। গাজায় একটি শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। পেন্টাগনের 2 কর্মকর্তা সহ সংশ্লিষ্ট মোট 4 কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পলিটিকো নিউজ, খবর আনাদোলু এজেন্সির। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পরিকল্পনায় এখনই গাজায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত নয়, বরং পেন্টাগন একটি বহুজাতি বা ফিলিস্তিনি শান্তিরক্ষা মিশনের সম্ভাবনার দিকে নজর দিচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনার কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করা শর্তে এই কর্মকর্তা বলেন, সংকট কেটে গেলে গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ও নিরাপত্তা কাঠামোর জন্য আমরা বিভিন্ন পরিস্থিতিতে অংশীদারের সঙ্গে কাজ করছি। 4 কর্মকর্তা পলিটিকোকে আরো বলেন, শান্তিরক্ষা বাহিনী গঠনের প্রাথমিক এই আলোচনায় পেন্টাগন ছাড়াও হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি অন্যান্য দেশের সরকারি প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। পেন্টাগনের 2 কর্মকর্তা জানান, প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিরক্ষা বিভাগের বিদেশি নিরাপত্তা বাহিনীকে অর্থায়ন করা। অন্য এক কর্মকর্তা বলেছেন, ওই অর্থ পুনর্গঠন, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কি বার্তা দিলেন জো বাইডেন। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে লেখা প্রথম চিঠিতে তিনি এই প্রত্যয় ঘোষণা করেন। শাহবাজ শরীফের সঙ্গে এটাই প্রথম কূটনীতিক যোগাযোগ। দীর্ঘদিন পর এই 2 নেতার মধ্যে
এই যোগাযোগ স্থগিত হলো। খবর জিও নিউজের। ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফে সাইফার বা কূটনীতিক বার্তার অভিযোগের পর দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। এরপর বাইডেন তার এই চিঠি লিখেছেন। তাতে ভবিষ্যৎ নিরাপত্তার সুস্থতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সবার জন্য শিক্ষার সুযোগ নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি লিখেছেন, আমাদের যুক্তরাষ্ট্র পাকিস্তান গ্রিন অ্যালায়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই কৃষিভিত্তিক সমর্থন এবং পানি ব্যবস্থাপনা অব্যাহত রাখব। 2022 সালের বন্যার বিপর্যয় থেকে পাকিস্তানকে পুনরুদ্ধারের সহায়তা করব। পাকিস্তানে মানবাধিকার রক্ষা ও মানবাধিকারের অগ্রগতি সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, একসঙ্গে আমরা আমাদের জাতির মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলব, জনগণের সঙ্গে জনগণকে আরও ঘনিষ্ঠ করে তুলব। মালয়েশিয়ায় অস্ত্রসহ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। ইসরায়েলি গুপ্তচর সন্দেহভাজনে অস্ত্রসহ এক ব্যক্তিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গ্রেফতার করেছে পুলিশ। মালয়েশিয়া পুলিশের আইজিপি রাজাউদ্দিন হুসাইন জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে 6টি হ্যান্ডগান ও 200 বুলেট উদ্ধার করা হয়েছে। গত 12 মার্চ আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। ফ্রান্সের যে পাসপোর্টটি তিনি ব্যবহার করেছেন সেটি ভুয়া বলে মনে করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদের পর তিনি একটি ইসরায়েলি পাসপোর্ট হস্তান্তর করেছেন। তাছাড়া তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, অন্য এক ইসরায়েলি নাগরিকের সন্ধানে তিনি মালয়েশিয়া এসেছেন। তবে মালয়েশিয়ার পুলিশ তদন্ত করে দেখেছেন ওই ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য কিনা। রাজাউদ্দিন বলেছেন, আমরা তার বিবৃতি বিশ্বাস করছি না। আমাদের ধারণা তারা অন্য এজেন্ডা আছে। 2018 সালে কুয়ালালামপুরে অজ্ঞাত দুই ব্যক্তির হাতে ফিলিস্তিনের এক বিজ্ঞানী নিহত হন। এরপর হামাস দাবি করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করেছে।